গভীর রাত, বাসার সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। শুধুমাত্র তোরা আর কুষাণের চোখে ঘুম নেই। বেডের দুই প্রান্তে দুইজন শুয়ে আছে। তাদের মাঝখানে দেওয়াল হিসাবে একটা কোলবালিশ রাখা হলো, যাতে কেউ কারো কাছে না আসতে পারে, কেউ কাউকে বিন্দুমাত্র স্পর্শ করতে না পারে। দুইজনের মনের মধ্যেই অনেক ব্যথা জমে আছে। তাদের অভিমানগুলো জমা হতে হতে আজ চোখ দিয়ে বের হয়ে পড়ছে। কুষাণ আর তোরা কেউ কোনোভাবেই শান্তি পাচ্ছিল না, কারণ তারা যে দুইজনে কোনো না কোনোভাবেই দোষী। কুষাণ মনে করে তোরার জন্য এইসব অশান্তি হচ্ছে, আর তোরা মনে করছে সবকিছু কুষাণের জন্যই হচ্ছে। কুষাণ চোখ বন্ধ করে আছে আর ভাবছে, তোরার এত অত্যাচার সহ্য করেও সে কোনো কিছু বলে না তাকে। কেন তাকে শাসন করে না? কেন তার থেকে মুখ ফিরিয়ে নিতে হয়? কেন তাকে এখনো সেই আগের মতোই ভালোবাসে? কুষাণ এতদিন ধরে জানে যে সয় সে রয়, কিন্তু তার ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। সে তোরার এইসব অত্যাচার সহ্য করতেছে বিদায় তার সাথে তোরার বারবার এই ধরনের আচরণ করতেছে। তাহলে কি কুষাণের এখন নিজেকে চেঞ্জ করার সময় এসেছে? অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে সে যে তোরার কাছে একদম হাসির পাত্র হয়ে গেছে, আর তার নিজের আত্মসম্মানটুকুও শেষ করে ফেলেছে। অন্যদিকে তোরাও চোখ বন্ধ করে ভাবতেছে সে নিজের রাগকে কেন কন্ট্রোল করতে পারতেছে না, কেন এখনো কুষাণের সাথে বাজে আচরণ করতেছে, কেন তাকে এইভাবে কষ্ট দিচ্ছে। কামিনী আর তার মেয়ের উপর করা রাগ কেন কুষাণের উপর ঝাড়ছে? যদি কুষাণ তার এসব অত্যাচার সহ্য করতে করতে একসময় ক্ষিপ্ত হয়ে ওঠে, তখন কি হবে তার? তখন যদি সে আর আগের মতোই তাকে ভালো না বাসে? কথায় আছে, অতিরিক্ত অবহেলা প্রিয় মানুষটি একদিন এত বেশি কঠিন হয়ে যায় যে তার ভালোবাসার মানুষের দিকে ভুল করেও আর তাকায় না। আবার তোরা এটাও ভাবতেছে সে কি এমনি এমনি কুষাণের সাথে এমন দুর্ব্যবহার করতেছে? কুষাণ যে তার মনের কষ্ট বুঝতে পারে না, তার মন কি চায় সে কেন সহজেই ধরতে পারে না? কুষাণ কি কোনোদিনও বুঝবে না তাকে? সে যে নিজেও তাকে সত্যি অনেক ভালোবাসে। একদম নির্ঘুমে কেটে গেল তাদের সারা রাত। তবুও একটিবারের জন্য কেউ কারো সাথে কথা বলল না। কুষাণ ভাবলো তোরা আগেই কথা বলবে, আর তোরা ভাবলো কুষাণ আগে, কিন্তু দুইজন তাদের ইগো নিয়েই থাকলো। রাত প্রায় শেষের দিকে, এখনো দুইজন অন্যমুখ হয়ে শুয়ে আছে, আর এখনো সেই কোলবালিশটা তাদের মাঝখানে। তারা দুইজন শুধু বারবার এপাশ ওপাশ হতে লাগলো। হঠাৎ করে কুষাণের কোনো সাড়া শব্দ না পেয়ে তোরা ভাবলো সে ঘুমিয়ে গেছে, সেই জন্য তোরা ধীরে ধীরে কুষাণের পাশ ফিরল। ঠিক সেই সময় কুষাণও পাশ ফিরে দেখলো তোরার দিকে। সেও ভাবছে তোরা ঘুমিয়ে গেছে, কিন্তু দুইজন যখন চোখাচোখি হলো আর তাদের চোখ ফিরিয়ে নিতে পারলো না, এ এক অন্যরকম মায়ায় পড়ে গেল দুইজনে। তাদের মনের মধ্যে ভালোবাসার অনুভূতিগুলো নড়ে চড়ে উঠতে লাগলো। দুইজনই চাচ্ছিল কিছুটা সময় ভালোবাসার অতল গভীরে তলিয়ে যেতে। তারা যে দুইজন দুইজনকে কতটা ভালোবাসে নিজেও জানে না, কিন্তু তাদের ভালোবাসাগুলো প্রকাশ করার আগেই যে কোনো কারণে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়, যার কারণে ভালোবাসার আবেগগুলো চাপা পড়ে যায়, আর তারা পড়ে থাকে তাদের ঝগড়াঝাটি নিয়ে। কুষাণ হঠাৎ কোলবালিশটা জড়িয়ে ধরে তোরার দিকে তাকিয়ে রইল। বেড ল্যাম্পের উজ্জ্বল আলোয় তোরাকে স্পষ্ট দেখা যাচ্ছে। কুষাণের কাছে মনে হচ্ছে কোনো স্বপ্নের পরী তার ভালোবাসা পাওয়ার জন্য এমন মাতাল করা চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। তোরার সামনে চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে, যা দেখে কুষাণের শান্ত মনটা একদম অশান্ত হয়ে গেল। তোরা হঠাৎ নিজেও কোলবালিশটার কাছে গিয়ে কুষাণের দিকে তাকিয়ে রইল। কুষাণ তখন কোনো কথা না বলে মাথা নাড়িয়ে ইশারা করে বলল কি? তোরা নিজেও কথা না বলে মাথা নাড়িয়ে বলল কিছু না। কুষাণ হঠাৎ কোলবালিশটা সরিয়ে দিয়ে তোরার কাছে গেল। তোরা তখন দেখে মুচকি একটা হাসি দিয়ে অন্য পাশ হলো। কুষাণ তা দেখে তোরাকে পিছন পাশ দিয়ে জড়িয়ে ধরে থাকলো কিছুক্ষণ। কুষাণের হঠাৎ এরকম স্পর্শ পাওয়ায় তোরার পুরো শরীর একদম কেঁপে উঠল। কুষাণ তা দেখে আরো জোরে জড়িয়ে ধরল তোরাকে। তোরা একটুও বাধা দিল না কুষাণকে, সে বরং কুষাণের ভালোবাসার স্পর্শে নিজেকে নিমজ্জিত করতে লাগলো। হঠাৎ কুষাণ তোরার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে
তার মুখ ডুবিয়ে দিল ঘাড়ে আর নাক দিয়ে ঘষতে লাগলো। তোরা কুষাণের এইরকম স্পর্শ কিছুতেই সহ্য করতে পারছিল না। সে তাড়াতাড়ি করে কুষাণের পাশ হলো আর কুষাণকে আটকিয়ে দিল। কুষাণ তখন তোরার মুখটি উপরে তুলল, কিন্তু তোরা তার আগে তার চোখ দুটি বন্ধ করে নিল। কুষাণ হঠাৎ তোরার ঠোঁট দুটো মুখে পুরো নিল। এই প্রথমবার তোরার পারমিশন ব্যতীত কুষাণ এইরকমটা সাহসের কাজ করলো। তোরা কুষাণকে আটকাতে গিয়েও আর আটকালো না, সে বরং নিজেই শক্ত করে জড়িয়ে ধরে থাকলো কুষাণকে। এই কিছুক্ষণ আগেই দুইজন দুইজনকে কিছুতেই সহ্য করতে পারতেছিল না, মনে হচ্ছিল দুইজন দুইজনার অনেক বড় শত্রু। এতটাই রেগেছিল দুইজন, কিন্তু ভালোবাসার সেই অপরিসীম শক্তির কাছে বারবার যে কেন রাগ অভিমান দূরে সরে যায় আর ভালোবাসা জয় হয় তা আবার প্রমাণিত হলো। দুই মানবী সবকিছু ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য স্বর্গের রাজ্যে বিচরণ করতে লাগলো। সেই রাজ্যে একবার গেলে বারবার যেতে মন চাইবে। সারা রাত নির্ঘুম কাটিয়ে শেষ রাতের দিকে তোরা আর কুষাণ দুইজন দুইজনের কাছে এসে ভালোবাসার বন্ধনে নিজেদের আবদ্ধ করে নিল। এখন দুইজন দুইজনাকে জড়িয়ে ধরে শান্তির এক ঘুমে আচ্ছন্ন হয়ে আসে, যেই ঘুম শুধু প্রশান্তি দেয়। আজ আর ঘুম ভাঙানোর অ্যালার্ম তাদের জাগাতে পারল না। অ্যালার্ম বেজে উঠল, সে অফ করে দিয়ে দুইজন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আবার তারা ভুলেই গেল তাদের অন্য আরেকটা লাইফ আছে। এই মুহূর্তে তারা ভাবতেছে এই দুনিয়ায় মনে হয় তারাই শুধু বসবাস করতেছে, আর কেউই নাই তাদের। তোরার হঠাৎ ঘুম ভেঙে গেল। সে জেগে দেখে এখনো কুষাণ তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আসে। তোরা সেই জন্য ধীরে ধীরে কুষাণের হাত সরাতে লাগলো। তখন কুষাণ আবার শক্ত করে জড়িয়ে ধরলো তোরাকে। তোরা তা দেখে কুষাণের কপালে তার নরম ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, ছাড়ো আমায়, উঠতে হবে তো। কুষাণের কোনো সাড়া শব্দ নেই। সে পরম যত্নে ধরিয়ে আসে তার প্রিয়তমা বউকে। মাঝে মধ্যে সেই প্রিয় থেকে অপ্রিয় হয়ে যায়, সেই জন্য এই মুহূর্তটা কিছুতেই নষ্ট করতে চাচ্ছিল না কুষাণ। তোরা তখন জোরে ধমক দিয়ে বলল, এই কুষাণ, ছাড়ো আমাকে, কয়টা বাজে দেখছো? ভার্সিটিতে যাবে কখন? কুষাণ সেই কথা শুনে এক লাফে বিছানা থেকে উঠল আর ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও মাই গড, এত বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে। এই বলে তোরা মুচকি একটা হাসি দিয়ে তার জামা ঠিক করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল। কুষাণ হঠাৎ তোরার হাত টেনে ধরে বলল, আই লাভ ইউ। তোরা তখন বলল, কুষাণ ছাড়ো এখন, বাসার সবাই মনে হয় নাস্তা করার জন্য বসে আছে, এখন এইসব বাদ দাও। এর মধ্যেই কে যেন তাদের রুমের দরজা ধাক্কাতে লাগলো। কুষাণ তখন তোরাকে ছেড়ে দিল আর তোরা কুষাণের হাত থেকে ছাড় পাওয়া মাত্রই ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। এদিকে কেউ একজন দরজা ধাক্কাতেই আসে। কুষাণ তখন তার গায়ে একটা টি শার্ট পরে নিল আর লুঙ্গিটা ঠিক করে দরজা খুলে দিল। কুষাণকে দরজা খোলা দেখে কামিনী বলল, তোরা কই, সকাল কয়টা বাজে? সেদিকে কি খেয়াল আছে ওর? সবাই নাস্তা খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসে আছে, আর একদিকে শুনি নাস্তা এখনো বানানোই হয়নি। কুষাণ তখন বলল, আম্মু, এই বাসায় কি রান্না করার আর কেউ নাই যে তোরার জন্যই ওয়েট করে থাকতে হবে? টুনি আর জয়া কি করে? কামিনী সেই কথা শুনে বলল, বাবু, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোরা কই সেটা আগে বল। তোরা তার শাশুড়ির কণ্ঠ শোনা মাত্রই তাড়াতাড়ি করে গোসল করতে লাগলো। এদিকে কামিনী শুধু চিৎকার করে করে ডাকতেছে তোরাকে। তোরা তখন বলল, আম্মু, তোরা আজ অসুস্থ, সেই জন্য সকালবেলা উঠতে পারেনি। অসুস্থ? তা তোরা যে অসুস্থ সেটা তুই আগে বলবি না? তাহলে তো জয়া আর টুনি রেডি করে নাস্তা, এখন কি হবে? মেয়েরা আমার তাহলে কি খেয়ে অফিসে যাবে? এই বলে কামিনী চলে গেল। এইদিকে তোরা ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে বের হয়ে রান্নাঘরের দিকে চলে যেতে লাগলো আর ভাবতে লাগলো শর্টকাটে কি রাস্তা বানানো যায়, কারণ ইতিমধ্যে তার অনেক দেরি হয়ে গেছে। ইচ্ছা থাকা সত্ত্বেও তোরা এখন নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারে না। রাতে সে যতই না ঘুমাক, সকালে তাকে উঠতেই হবে, পুরো পরিবারের লোকজনের জন্য নাস্তা রেডি করতেই হবে। তোরাকে এইভাবে রুম থেকে বের হতে দেখে কুষাণ বলল, এই কই যাচ্ছ আগেই? এখন বাইরে গেলে কিন্তু সবার বকুনি খেতে হবে, তার চেয়ে বরং বিছানায় শুয়ে থাকো। তোরা সেই কথা শুনে বলল, ঘড়িতে দেখছো কয়টা বাজে? এখন কি ঘুমানোর সময় কুষাণ? হ্যাঁ, ঘুমানোর সময়।
কারণ তুমি অসুস্থ আজ। আমি অসুস্থ? কখন অসুস্থ হলাম? তোরা কুষাণের এমন কথা শুনে সত্যি আশ্চর্য হয়ে গেল। কুষাণ তখন তোরাকে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আমি আম্মুকে বলেছি তুমি অসুস্থ, সেই জন্য উঠতে দেরি হয়েছে, সেই জন্য কিছুক্ষণ একটু শুয়ে থাকো। তোরা সেই কথা শুনে বলল, এটা কি করেছো কুষাণ? মিথ্যে কথা কেন বলছো? এখন যদি উনি কপাল চেক করে দেখেন? আমি কি জ্বরের কথা বলছি যে কপাল চেক করবে? আমি শুধু বলেছি তুমি অসুস্থ। আর অসুখ তো শুধু জ্বরও না, কত ধরনের অসুখ আছে। ঠিক সেই সময় কুষাণের মোবাইলে রিং বেজে উঠল। শাওনের কল দেখে কুষাণ তাড়াতাড়ি করে রিসিভ করলো। অপর পাশ থেকে শাওন বলল, এই দোস্ত, কখন আসবি? আর তুই এতক্ষণ কল রিসিভ করলি না কেন? সেই থেকে দেখছি। কুষাণ শাওনের কথা শুনে তাড়াহুড়ো করে বেড থেকে নেমে গেল। ইতিমধ্যেই সে ফার্স্ট ক্লাস মিস করে গেছে। শাওন আর রিহান যে তাকে কতবার কল দিয়েছে তার ঠিক নাই, কিন্তু কুষাণ সেটা শুনতেই পায়নি। কুষাণ তাড়াতাড়ি করে বেড থেকে নেমে গেল আর ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি করে গোসলটা সেরে রেডি হয়ে নিল। কারণ যে কারণেই হোক দ্বিতীয় ক্লাসটা মিস করা যাবে না তার। এদিকে আজ আবার লুৎফা চৌধুরী অসুস্থ। সুমন আর সোনিয়া আগেই কলেজে গিয়েছে, সেই জন্য নাস্তা বানানোর জন্য টুনি আর জয়াকে নির্দেশ দিল কামিনী। কামিনী কি হেল্প করবে? সে শুধু একধারে বকেই যাচ্ছে টুনি আর জয়াকে। কেন তারা নিজেরাই শুরু করেনি রান্না বান্না? কেন তোরার আশায় করে বসেছিল? টুনি বলল, ভাবি না থাকার কারণে আমরা নিজের থেকেই শুরু করিনি নাস্তা বানানো। তাছাড়া আজকে কি রান্না হবে সেই মেনুও ভাবি দিয়ে যায়নি আমাদের। রাখ তোর মেনু, পরোটা আর অমলেট রেডি হলে আজ বাঁচি। কখন যে মেয়েরা আমার রাগ করে না খেয়ে অফিসে চলে যায়, আমি আসি সেই চিন্তায়। হঠাৎ তোরা আসলো রান্নাঘরে। এসে দেখে কামিনী নিজেই রুটি বলছে আর বিড়বিড় করে কি যেন বলছে। তোরা তখন টুনি আর জয়কে বলল, তোরা এটা কি করছিস আজ? আমার উঠতে দেরি হচ্ছে দেখে কি তোরা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবি? এখন থেকে আমার উঠতে দেরি হলে তোরা কাজকর্ম শুরু করে দিবি। আমার জন্য খবরদার অপেক্ষা করে থাকবি না। একটা মানুষ তো আর প্রতিদিন এক সময় উঠতে পারে না, মাঝে মাঝে তো লিটও হবে, তাই না? জি ভাবি। কামিনী তোরাকে দেখে বলল, তুমি বলে অসুস্থ, তাহলে রান্নাঘরে কি করো? তোরা কামিনীর প্রশ্ন শুনে বলছে, হ্যাঁ আম্মু, কিন্তু এখন একটু ভালো বোধ করছি, সেই জন্য আসলাম এখানে। আম্মু, আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি বলে দিচ্ছি রুটিগুলো। লাগবে না, যাও তুমি নিজে গিয়ে শুয়ে থাকো। কামিনী কথাটা রাগ করে বলল না ভালোভাবে বলল সেটা তোরা বুঝতে পারলো না। এদিকে এখন পর্যন্ত নাস্তা রেডি না হওয়ার কারণে ইরা মিরালিরা একগাদা কথা শোনাতে লাগলো সবাইকে। হঠাৎ কুষাণ এলো সেখানে। সে ভার্সিটিতে যাবে বলে একদম রেডি হয়ে বের হয়ে এসেছে রুম থেকে। কুষাণকে দেখে কেউ আর কিছু বলল না। সবার মুখের বলি একদম থেমে গেল। তোরা এবার জোর করে কামিনীর হাত থেকে বেলুনি কেড়ে নিয়ে ঝটপট করে বলতে লাগলো রুটি। কারণ কামিনী রুটি বলার বদলে যে মানচিত্র আঁকতেছে, এই মানচিত্র শেপের পরোটা কিছুতেই খাবে না ইরা মিরালিরা। তোরার পরোটা করা প্রায় শেষ, এখন অমলেট করলেই হয়ে যাবে। কিন্তু ইরা মিরালিরা সেই অপেক্ষায় না থেকে না খেয়ে অফিসে চলে গেল। কামিনী তা দেখে বলল, হায় আল্লাহ, মেয়েগুলো আমার না খেয়ে চলে গেল। এতগুলো মানুষ থাকতে এখন পর্যন্ত সকালের নাস্তা রেডি হয়নি। কুষাণ তখন কামিনীকে বলল, আম্মু, তুমি তো দেখলেই তোরার উঠতে দেরি হয়েছে, তখন টুনি আর জয়াকে বললেই তো নাস্তাও বানাতে শুরু করে দিত। এটা তোর বউকে জিগা, ও নাকি বলেছে সে ওঠার পর নিজের হাতে সবার নাস্তা বানাবে। বেশি মাতব্বরি করতে গিয়ে আজ আমার মীরা না খেয়েই চলে গেল। কুষাণ সেই কথা শুনে তোরার দিকে তাকালো, কিন্তু তোরাকে কিছু না বলে টুনি আর জয়াকে বকতে লাগলো। টুনি তখন বলল, ভাইয়া, আমাদের বকছেন কেন? আমরা কি করলাম? কুষাণ তখন বলল, কাল থেকে সকাল সকাল তোরা দুজনে উঠে নাস্তা বানাবি, বুঝছিস? তোদের ভাবির জন্য খবরদার অপেক্ষা করে থাকবি না। জয়া তখন বলল, কিন্তু ভাবি যে বলেছিল উনি ওঠার পর নাস্তা বানানো শুরু হবে। আমি যেটা বলেছি সেটাই হবে। এই বলে কুষাণ চলে যেতে লাগলো। তোরা তখন ডাক দিয়ে বলল, হয়েছে তো, এখন খেয়ে যাও কিছু। কুষাণ পিছনে ফিরে তাকিয়ে ভাবতে লাগলো, কি করবে সে? খাবে না চলে যাবে? তার মধ্যেই তার যে ইতিমধ্যে অনেক লেট হয়ে গেছে। তোরাকে ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে
কামিনী বলল, ওইভাবে দাঁড়িয়ে আসো কেন? কুষাণের খাবারগুলো টেবিলে রেখে তাড়াতাড়ি করে আমার নাস্তা রেডি করো। আমি কিন্তু এইসব পরোটা অমলেট খেতে পারবো না। তোরা সেই কথা শুনে পরোটা আর অমলেটের পিস টেবিলের উপর রাখলো, কিন্তু কুষাণ সেগুলো রেখেই চলে যেতে লাগলো। কামিনী কুষাণকে এইভাবে চলে যাওয়া দেখে বলল, বাবা যাচ্ছিস কেন? খেয়ে যা। আম্মু, সময় নেই এখন, দেরি হয়ে যাচ্ছে। কামিনী সেই কথা শুনে কুষাণকে টেনে বসালো চেয়ারে আর বলল, নিজের চেহারার দিকে দেখছিস? কেমন শুকায়া গেছিস, চোখ মুখ কেমন জানি কালো হয়ে গেছে। তোর যে খাওয়ার অনিয়ম হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তোরা সেই কথা শুনে বলল, খাওয়ার অনিয়ম নয় আম্মু, রাতে আপনার ছেলে সময় মতো ঘুমায় না। সময় মতো না ঘুমানোর জন্য এইরকম দেখাচ্ছে ওকে। ঘুমায় না? কেন ঘুমাস না বাবা? কিসের টেনশন তোর যে ঘুম হবে না? কুষাণ কামিনীর কথা শুনে তোরার দিকে তাকালো আর ভাবতে লাগলো, আমি কেন ঘুমাতে পারি না তা তো তোমার থেকে ভালো আর কেউই জানে না। অর্ধেক রাত পার করো নাটক করতে করতে, আর বাকি অর্ধেক রাত পার করো সিনেমা করে। হঠাৎ জ্যোতি পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, কুষাণ ভাইয়া একা একাই নাস্তা করছেন? কুষাণ সেই কথা শুনে তোরাকে ডাক দিয়ে বলল, এই তোরা জ্যোতিকে নাস্তা দিয়ে যাও। তোরা সেই কথা শুনে জ্যোতির জন্য 2টা পরোটা আর একটা অমলেট নিয়ে আসলো। পরোটা আর অমলেট, আর অন্য কিছু নাই? এই বলে জ্যোতি তোরার দিকে তাকালো। না নেই। এই বলে তোরা আবার রান্নাঘরে চলে গেল আর কামিনীর জন্য সবজি কাটতে লাগলো। হঠাৎ তোরা ও করে উঠতেই কুষাণ খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়ে চলে গেল রান্নাঘরে। আসলে তোরা সবজি কাটতে গিয়েছিল ঠিকই, কিন্তু তার চোখ দুটো ছিল কুষাণের উপর। কুষাণ আর জ্যোতি কি নিয়ে গল্প করছে সেটা শোনার চেষ্টা করছিল। তোরার চিৎকার শুনে কুষাণ বলল, কি হয়েছে? আঙ্গুল কেটে ফেললে নাকি আবার? তোরা আঙ্গুলটা তার ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়ে বলল, না কাটেনি, তুমি তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে চলে যাও। কুষাণ তখন বলল, দেখি, আমাকে দেখাও তো হাতটা। তোরা তখন বলল, কিছু হয়নি আমার, তুমি চলে যাও এখন। এই বলে তোরা তার রুমের দিকে চলে গেল। কুষাণ তোরার কথা না শুনে নিজেও তোরার সাথে রুমে চলে গেল। কামিনী তা দেখে জয়াকে বলল, কি হয়েছে রে? ওরা দুইজন ওইভাবে দৌড়ে রুমে গেল কেন? ভাবির আঙ্গুল কেটে গেছে। কামিনী সেই কথা শুনে বলল, আঙ্গুল কেটেছে তোরার? কুষাণ ওইভাবে দৌড় দিল কেন? এমনিতেই আজ দেরি করে উঠেছে, তার উপর এখন আঙ্গুল কেটে ফেললো। আজ আর আমার পেটে খাবার যাবে না মনে হয়। টুনি তখন বলল, খালামণি, আজ একটু পরোটা আর অমলেট খেলে কি হয়? আপনার খাবার রেডি হতে আরও অনেক সময় লাগবে। কামিনী সেই কথা শুনে চোখ বড় বড় করে তাকালো টুনির দিকে। টুনি তা দেখে বলল, তাহলে একটু অপেক্ষা করেন খালামণি, সবজি বসিয়ে দিচ্ছি আমি। ভাবি মনে হয় আজ আর কিছু করতে পারবে না, অনেকখানি হাত কেটে গিয়েছে। কামিনী সেই কথা শুনে বলল, অতিরিক্ত নাটকবাজ এই মেয়েটা। তখন বলল, অসুস্থ, আর এখন শুনতেছি আঙ্গুল কেটে গেছে। আর আঙ্গুল কেটে গেলেই কি আর রান্না বান্না করা যায় না? সংসার জীবনে ওইরকম কত হাত কেটে গিয়েছে আমাদের, তাই বলে কি আমরা রান্না বান্না করিনি? কার মুখ দেখে যে উঠেছিলাম আজ, এখন পর্যন্ত খেতে পারলাম না। জয়া তখন বলল, কার আবার? আপনার মুখে হয়তো দেখছেন। কি বললি তুই? বললাম খালুর মুখে তো দেখেছেন প্রথম, সেই জন্য এরকম বিপদ আর বিপদ। চুপ, বেশি কথা বলিস তুই। খাবার রেডি হলে ডাক দিস আমাকে। এই বলে কামিনী তার রুমের দিকে চলে গেল।